যে মহামিছিলের ডাক দেওয়া হয়েছে সোনারপুর উত্তর বিধানসভার পক্ষ থেকে, তারই একটা প্রস্তুতি সভা। যদিও আমরা ওয়ার্ড ভিত্তিক আলাদা আলাদা করে প্রস্তুতি সভা সব জায়গাতেও করছি, কিন্তু টোটাল কোর কমিটি, টোটাল টিম যারা সাংগঠনিকভাবে দায়িত্বে আছেন সবাইকে নিয়েই আজকে এখানে সেই সভা। উপস্থিত এই মঞ্চে সোনারপুর উত্তর বিধানসভার যিনি সাংগঠনিকভাবে আপনাদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখেন এবং সংগঠন দেখেন, প্রশাসনের সব কাজ দেখাশোনা করেন, মাননীয় রইজুল আলী মন্ডল তিনি আছেন এখানে। বোড়াল টাউনে আমাদের কানাইদা তিনিও এখানে উপস্থিত আছেন, আর গোপাল দাও এখানে উপস্থিত আছেন মহেন্দ্রপুর টাউনের, এবং অন্যান্য আমার এই অঞ্চলের যারা সাংগঠনিকভাবে পৌর প্রশাসনের সঙ্গে যুক্ত কোঅর্ডিনেটর হিসেবে পৌর কাউন্সিলররা প্রত্যেক ওয়ার্ড থেকে ওনারাও এখানে আছেন। পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে সহসভাপতি থেকে শুরু করে এই অঞ্চলের আরও নেতৃত্ব, মাদার যুব সব সংগঠনেরই সব নেতৃত্ব এখানে উপস্থিত হয়েছেন। তো আজকে এখানে আমাদের সবাইকে একসঙ্গে সংঘবদ্ধভাবে নামতে হবে এবং লড়াইয়ে আমাদের মোকাবিলা করতে হবে, এটা আমরা সবাই বুঝতে পেরেছি। কারণ দুটো শক্তি দুদিক থেকে যারা আমাদের উপর অ্যাটাক করার চেষ্টা করছে। একটা হচ্ছে করোনা, সেটাকে আমাদের মোকাবিলা করে আমাদেরকে বাঁচার জন্য লড়াই করতে হচ্ছে, যাতে আমরা বাঁচতে পারি, বেঁচে থাকতে পারি। বেঁচে থাকলেও আর এক শক্তি যেটা চেষ্টা করছে শক্তি হিসাবে উঠে দাঁড়ানোর, বিভিন্ন সাম্প্রদায়িক সুশুরি দিয়ে বিভিন্নভাবে মানুষের ওপরে বিভ্রান্তকর পরিস্থিতি তৈরি করছে এবং একটার পর একটা নীতি তারা নিজের খেয়াল খুশি মতো, কেন্দ্রে বসে যে সরকার আছে সেই সরকার নিজের ইচ্ছা মতো খেয়াল খুশি মতো সিদ্ধান্ত মানুষের উপরে চাপাচ্ছে, এবং একটা চাপালে মানুষ যখন সেইটার মধ্যে পড়ে আতঙ্কিত হয়ে পড়ছে, মানুষ যখন কি করবে দিশা খুঁজে পাচ্ছেন না, একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী তাদের পাশে থেকে সহযোগিতা করছেন, কিন্তু সেই সিদ্ধান্ত থাকতে থাকতে তার উপরে আরেকটা চাপিয়ে দেওয়া হচ্ছে। মানুষ এই একটা একটা করতে করতে ভুলতে ভুলতে মানুষ আজ 2014 সাল থেকে একটার পর একটা সিদ্ধান্ত মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, আর প্রত্যেকটা চাপিয়ে দেওয়ার পর নতুন করে আরো একটা চাপানো হচ্ছে। তো আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দুটো লড়াইয়ে দুটো জায়গায় আমাদের এক জায়গায় থাকতে হবে। তো আমাদের সবাইকে একসঙ্গে সংঘবদ্ধভাবে প্রত্যেক মানুষকে ভালো রাখার জন্য, প্রত্যেক মানুষকে বাঁচানোর জন্য সবাই মিলে একসঙ্গে এই লড়াইয়ে থাকতে হবে। আজ আমরা যে 2014 অক্টোবর আমরা একটা যে মিছিলের আয়োজন করেছি, অন্তত পক্ষে আমাদের আশা থাকবে সবার যে 3টে থেকে 3:30-এর মধ্যে যেন সেখানে পৌঁছে যাওয়া হয়। আর এখানে অনেকগুলো কথা অনেকে বক্তারা বক্তব্য রেখেছেন, প্রত্যেক অঞ্চল থেকে আপনারা বলেছেন। তো আমার অনুরোধ থাকবে আপনাদের সবার কাছে, যেহেতু আমরা এই ধরনের মহা মিছিল হয়তো 3 থেকে 4 বছর আগে একটা করেছিলাম, এর মাঝখানে কিন্তু এত বড় করে এত সেইভাবে জমায়েত আমরা করিনি। আর ওই ধরুন মার্চ মাস থেকে আমরা সেই ধরনের মহা মিছিল করা, পার্টির যে বড় কাজ সেই ধরনের কাজ আমরা করিনি। আমরা কাজ করেছি করোনা যারা এফেক্টেড হয়েছে, করোনার জন্য যারা যে মানুষগুলো লড়াই করছেন তাদের পাশে দাঁড়িয়েছি। তৃণমূল কংগ্রেসের কর্মী, সকল স্তরের কর্মী, আমাদের পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে অঞ্চলের যারা দায়িত্বে আছেন, পৌরসভা যারা দায়িত্বে আছেন, সবাই আমরা কিন্তু ঝাঁপিয়ে পড়েছিলাম মানুষকে বাঁচানোর জন্য। তো এতদিন আমাদের সেই কাজ হয়েছে, কিন্তু আজকে দাঁড়িয়ে আমাদের নেত্রী বা আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে আমাদের কিন্তু এইবারে দলের জন্য আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে, কারণ মানুষকে বাঁচানোর জন্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের অন্য পরিস্থিতি এখন এসেছে, তাই আমাদের পুরো ফোর্স দিয়ে আমাদের এই মিছিলটা যাতে সার্থক হয় সে চেষ্টা আমাদের সবাইকে করতে হবে। একটু আগে সালামদা বলেছিলেন যদি নির্দেশ থাকে, আমার মনে হয় নির্দেশের দরকার নেই। এখন যে পরিস্থিতি, যে পরিবেশ এসছে, যত ব্যবসায়ী সমিতি আছে, যত অটো ভাইরা আছেন, রিক্সা চালক ভাইরা আছেন, সব ধরনের সংগঠনে যারা আছেন এবং সাধারণ মানুষ, আমাদের 14 তারিখ আমি সবাইকে বলবো 3টে থেকে 5টা পর্যন্ত সব কাজ স্টপ থাকবে, যত ব্যবসায়ী সমিতি আছে, কারণ তাদেরও বাঁচার লড়াই, তাদেরও বাঁচতে হবে, তাদেরও পরিবারকে বাঁচাতে হবে, তাদেরও সংসার চালাতে হবে। প্রত্যেক ক্ষেত্রে কিন্তু তাদেরও প্রয়োজন। এই যে নিত্য দৈনন্দিন যে সামগ্রিকগুলো
সেইগুলোকে আমাদের বাজেয়াপ্ত করে দেওয়া এবং সেইগুলোর উপরে ভর্তুকি না দেওয়া। এই যে কৃষি বিল যেগুলো আসছে, বিভিন্ন সমস্যার সম্মুখীন কিন্তু শুধু আমরা একা হব না, পার্টি যারা কর্মী তারা একা হবেন না, এটা কিন্তু সাধারণ মানুষ যে যেখানে আছে, এই বাংলায় যারা যেখানে আছে, ভারতবর্ষে যারা যে যেখানে আছে, সবার এই সংকট। তো এই সংকটের মধ্যে দাঁড়িয়ে আমার মনে হয় সবাই মিলে এই সিদ্ধান্ত নেবেন 3টে থেকে 5টা পর্যন্ত আমরা যাতে সবাইকে আমাদের মধ্যে আমাদের দাদা, প্রিয় দাদা, আমাদের বিধায়ক শওকত তিনি পৌঁছে গিয়েছেন। একটু উঠে দাঁড়াবেন সবাই, একটু আমাদের করতালি দিয়ে অভিনন্দন জানান সবাইকে। তো আমরা সেই জন্য চাইবো, অনেক বড় বড় অনেক জায়গায় আমরা গতকাল কর্মী সম্মেলন, আমি দাদার ওখানে গিয়েছিলাম, কর্মী সম্মেলন হয়েছিল, তো মোটামুটি বলতে পারি 40 থেকে 50,000 লোক সেখানে কিন্তু এসছে। মানে প্রত্যেকটা মানুষ, সব জায়গায় মানুষ জানে তাদের লড়াই করতে হবে, বাঁচার জন্য লড়াই করতে হবে, এক করোনা এক বিজেপি। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শরণাপন্ন হবেন, আমাদেরকে ঠিকঠাকভাবে বোঝাতে হবে, আমাদের ঠিকঠাক ভাবে তাদেরকে নিয়ে আসতে হবে। তাই আমাদের অনেক এই সময় এই পরিস্থিতিতে আমাদের সবাইকে একটু পরিশ্রম করতে হবে, মানুষের কাছে যেতে হবে, বলতে হবে। আর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম 2011 সাল থেকে আর আজ 2020 সাল পর্যন্ত তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন এবং মানুষকে যে যে কথাগুলো তিনি দিয়েছিলেন সেগুলো তো তিনি পালন করেছেন। তার বাইরে যেগুলো ইশতেহারে নেই বা বলেননি সেই জিনিসগুলো তিনি আমাদের কাছে তুলে ধরেছেন, মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। আমরা জানতাম না যে এই ধরনের প্রকল্পগুলো হতে পারে, আসতে পারে, মানুষ পেতে পারে, সাধারণ মানুষও জানতো না। তো আজকে সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ কেন আমাদের এই স্বতঃস্ফূর্তভাবে এই মিছিলে অংশগ্রহণ করবে না? আমরা শুধু 20,000 বলেছি, আমি চাইবো 30,000 আমাদের যেন লোক হয়, সেইভাবে আমাদের সবাইকে নামতে হবে, সব জায়গায় সেই বার্তা আমাদের পৌঁছে দিতে হবে। কারণ এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যে জায়গায় আজকে মিছিলটা করছি, একেবারে গড়িয়া স্টেশন, কলকাতা লাগোয়া, কলকাতা একেবারে ঢোকার মুখ, এবং আমাদের কলকাতা থেকে ঢুকে এসে আমাদের দক্ষিণ 24 পরগনা জেলার ঢোকার মুখ, আমরা সেখান থেকে বিজেপিকে একেবারে স্তব্ধ করে দেব। সেখান থেকে যেন বিজেপি আর দক্ষিণ 24 পরগনা জেলায় না ঢুকতে পারে, সেই চেষ্টা আমাদের সবার থাকবে, সেইভাবেই আমাদেরকে নামতে হবে। আমরা টোটাল ফোর্স যেভাবে নামানোর দরকার আমাদের সেইভাবে আমাদের সবাই নামতে হবে। ওই টুকটুক করে বলে একটু একটু করে কোনো রকমে নিয়ে যেতে হয়, এই কথাতে আর আসবো না। আমি চাইবো 20 না, আমি 30,000 লোকের সেখানে যেন জমায়েত করতে পারি, সেইভাবে আপনারা ভাববেন। প্রত্যেকটা কমিটির সাথে বসবেন, ব্যবসায়ী সমিতির সাথে বসবেন, যেখানে যে যে কমিটি আছে, যে যে পলিটিক্যালি হোক, আমাদের সংগঠন হোক, যাই হোক, সবার সঙ্গে কথা বলতে হবে, সব মানুষকে বলতে হবে, সাধারণ মানুষকেও বলুন, বলে আমাদের এই মিছিলে আসুন, অংশগ্রহণ করুন এবং মিছিলটাকে সার্থক করুন। আপনারা সবাই ভালো থাকবেন। করোনার জন্য যা যা সেফটি নেওয়ার সেগুলো নিতে হবে, শরীর ভালো থাকার জন্য আপনাদের সবসময়ের জন্য বাড়ির সবাইকে যাতে ভালো রাখা যায় সেই চেষ্টাও করবেন। সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। দাদা এসে উপস্থিত হয়েছেন, দাদাকে অনেক অনেক অভিনন্দন জানাই। 14 তারিখ তো খুব তাড়াতাড়ি আসবেন এই আশা রেখে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ বিধায়ককে। আমরা একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি। আমাদের আজকে প্রস্তুতি সভা যিনি আমাদের মুখ্য বক্তা এবং যার বিগত দিনে বহু বড় বড় এই ধরনের মিছিল সমাবেশ করার অনেক অনেক প্রচুর অভিজ্ঞতা আছে, আমাদের জেলার যুব তৃণমূলের সভাপতি শওকত দা চলে এসেছেন। আমি শুধু একটা কথা বলি, অভ্রকে বলি যে আমরা যদি 9 তারিখে 4টার সময় সভাটা সম্ভব হবে তো, তাহলে ওটাই আমরা, তাহলে তোমারটা বাকি ছিল, তাহলে 9 তারিখে করে দেবো, বাকি তো সবাইকে বলে দেওয়া হলো। তো যাই হোক, আজকে দাদা আমাদের এখানে মূলত আমাদের 17টা ওয়ার্ড, সোনারপুর উত্তর বিধানসভা 17টা ওয়ার্ডের যারা কোঅর্ডিনেটর, মানে আমাদের যারা কাউন্সিলর ছিলেন তারাই কোঅর্ডিনেটর, এখন আমাদের ওয়ার্ড সভাপতি, টাউন সভাপতি, অঞ্চলের প্রধান, উপপ্রধান, অঞ্চল সভাপতি, তাদেরকে আমরা শুধু দেখেছি তোমার মূল্যবান পরামর্শ এবং 14 তারিখে যে ঐতিহাসিক যে আমরা মিছিলটা করতে চাইছি, যেখানে আমাদের জমায়েতের লক্ষ্যমাত্রা নির্ধারিত করা হচ্ছে 20,000 মানুষের, এবং বিধায়ক বলেন আমরা যদি 30,000 করতে পারি খুব ভালো হয়। তো এটা তো তুমি অনেক বড় বড় মিছিল করছো, তোমার মূল্যবান পরামর্শ আমাদের যদি এই সমস্ত নেতৃত্বকে দিয়ে উদ্বুদ্ধ করতে পারো, তার জন্য তোমাকে আমরা অনুরোধ করছি, তুমি একটু বলো। ও তার আগে আমরা একটা ছোট্ট সম্বর্ধনা আমাদের আছে। আমাদের
বিধায়ক শ্রীমতী ফিরদৌসী বেগম, আমাদের জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বিধায়ক শওকত মোল্লা সাহেবকে বরণ করে নেবেন। পুষ্পস্তবক প্রথমে আমার পুষ্পস্তবক দেবো আমরা, এবং উত্তরীয় করে দেবেন বিধায়ক। এবং আমাদের বিধানসভার পক্ষ থেকে একটা গিফট তাদের তুলে দেওয়া হবে। এটা একটা ফুলদানি। দাদাকে বক্তব্য রাখেন, আমরা অনুরোধ করছি। আচ্ছা, সবাইকে প্রথমে আমি ধন্যবাদ জানাই। আজকে সোনারপুর উত্তর বিধানসভার পক্ষ থেকে আগামী 14 তারিখে সামনে রেখে যে প্রস্তুতি সভা, এই প্রস্তুতি সভার সঞ্চালক আমাদের খুবই কাছের, খুবই প্রিয় নজরুল ভাই, এখানে ফেরদৌসী আছে, গোপালদা আছে, আমাদের আরো একজন সভাপতি কানাইদা আছে, এবং বিশেষ করে এই বিধানসভা এলাকার আমাদের যারা কাউন্সিলর ছিল তারা এখন কোঅর্ডিনেটর, সবাই এখানে উপস্থিত আছেন, এবং সঙ্গে সঙ্গে আমাদের তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেসের সমস্ত গুরুত্বপূর্ণ নেতৃত্ব যারা আছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে দুটি একটি কথা বলি। অনেকক্ষণ ধরে সভা হচ্ছে, খুব বেশি অঞ্চলের সভাপতি এবং প্রধান থেকে শুরু করে যারা নেতৃত্ব আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে দুটি একটি কথা বলি। যে আমি ধন্যবাদ জানাবো নজরুল ভাইকে যে 14 তারিখকে সামনে রেখে আজকের এই প্রস্তুতি সভা। কারণ যখন আমি একটা বিষয় আমার রাজনৈতিক জীবনে লক্ষ্য করেছি, যখন কোনো সভা, বড় ধরনের সভা আমরা করতে চাই, সেই সভাকে সামনে রেখে প্রচুর প্রস্তুতি সভা করতে হয়। যত ভালো জায়গা হোক আর যত সাংগঠনিকভাবে যত শক্তিশালী হোক, দল যতই শক্তিশালী থাক, যদি কোনো একটা সভাকে কেন্দ্র করে যদি 10টা 15টা 12টা প্রস্তুতি সভা না করা যায়, স্বাভাবিকভাবে সেই সভা সাকসেসফুল কখনো হয় না। এটা আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে আমরা বলছি। কারণ আমরা এই করোনার সময়ে এর প্রাক্কালে দাঁড়িয়ে আমাদের জেলাতে অনেকগুলি সভা আমরা করেছি। আমরা কুলতলিতে সেখানে একটা সভা করেছি, জয়নগরে সভা করেছি, আমরা ক্যানিয়ে সভা করেছি, সাতগাছিয়াতে সভা করেছি, এবং আগামী কাল বাদে পরশুদিন বারুইপুরে একটা মিছিল আছে, র্যালি আছে। সেই র্যালিতে ওরা টার্গেট নিয়েছে প্রায় 30,000 লোকের। সে মতো প্রস্তুতি চলছে। আমি আশা করি যে বারুইপুর সাকসেসফুল হবে, এবং সেই ধরনের ওরা রাত দিন করে চেষ্টা করছেন কিভাবে এই সভাটাকে সাকসেসফুল করা যায়। 11 তারিখে সম্ভবত আমাদের সোনারপুর দক্ষিণে সভা করবে, র্যালি করবে। হ্যাঁ, করবে। 11 তারিখে র্যালি করবে, আর 14 তারিখে আপনাদের র্যালি। খুব স্বাভাবিকভাবে আপনাদের যখন শেষ র্যালিটা হবে, একটু সবাই মিলে একটু চ্যালেঞ্জ নিতে হবে। আমি শুনছিলাম 303টি বুথ শুধু আমাদের এই পৌরসভা এলাকায়, টোটাল বিধানসভায় 303টি যদি বুথ থাকে, যদি 100 করে লোক যদি প্রতি বুথ থেকে আমরা বের করতে পারি, 33,000 লোক হয়। একটু আমাদের ম্যাথামেটিক্সটা ঠিক যদি থাকে আমাদের মাথায়, আমাদের টার্গেটটা যদি ঠিক থাকে, জমায়েতের ক্ষেত্রে খুব বেশি অসুবিধা হবে না। কারণ আমরা মনে করি যে আমরা প্রতিটি বুথে, প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি অঞ্চলে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সার্বিক ডেভেলপমেন্টটা আমরা পৌঁছে দিতে পেরেছি, আমরা যদি এই সভাকে সামনে রেখে আমাদের দলীয় কর্মকর্তারা প্রত্যেকটা বাড়িতে যদি আমরা এই মুহূর্তে পৌঁছানো যায়, এবং সভাকে সামনে রেখে যদি ওয়ার্ডগুলোতে সভা করা যায়, বুথগুলোতে সভা করা যায়, তাহলে আমাদের ফেরদৌসী যেটা বলেছে 30,000 লোক করে আমাদের কাছে খুব বেশি অসম্ভবের কিছু নেই। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষ আর একটা এক্সাইটেড আছে, সেটা হলো বিশেষ করে উত্তরপ্রদেশের ঘটনাকে কেন্দ্র করে, যেটা আজকে সারা দেশ জুড়ে মানুষকে আন্দোলিত করেছে। আমরা স্বাধীনতার আগে শুনেছি যে ব্রিটিশ সাম্রাজ্যবাদের যারা আছেন তারা আমাদের দেশে নারকীয় তাণ্ডব চালাতো, আমাদের মা বোনেদের উপরে ধর্ষণ, রেপ, বলাৎকার থেকে শুরু করে অনেক ঘটনা ঘটাতো। কিন্তু সর্বপ্রথম আমরা দেখলাম যে কোনো একজন 19 বছরের বাচ্চাকে রেপ করে সে যাতে কথা না বলতে পারে, সে যাতে অপরাধীদের নাম না বলতে পারে, তার জন্য তার জিভ কেটে নেওয়া হবে।
তার বাকরুদ্ধ করে দেওয়া হবে। এটা একদম অন্যতম নজির, যেটা আজকের উত্তরপ্রদেশে যে অমানবিক ঘটনা, যেটা সারা দেশ জুড়ে আজকের মানুষ কিন্তু এটাকে পক্ষে বিপক্ষে কেউ সমর্থন করছে না। এবং তারপর 14 তারিখ থেকে 14ই সেপ্টেম্বর ঘটনাটি ঘটেছে। 28-30 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সে যখন মারা গেল, তারপরেও যোগী সরকারের পুলিশ বলছে তার রেপ হয়নি। ভাবতে অবাক লাগে। এবং আরো অবাক লাগে যে আমাদের একজন জেলা শাসক, যে আইএএস অফিসার, তারা কতটা নিরপেক্ষ থাকা উচিত। সে আইএএস অফিসার সেই নির্যাতিতার বাড়ি গিয়ে তাদেরকে হুমকি দেওয়া, তাদের বিভিন্ন রকম কথা বলা, যেটা ভারতবর্ষের স্বাধীনতার পরে এই ধরনের লক্ষ্যজনক ঘটনা কখনো ঘটেনি। স্বাভাবিক কারণে এটাকে নিয়ে ছোট বড় মেজর আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং বিজেপি এই মুহূর্তে অনেকটা ব্যাকফুটে বলে মনে করি এই ঘটনাকে সামনে রেখে। এবং 72 ঘন্টা মিডিয়ার কোনো লোকজনকে সেখানে তাদের বাড়িতে পৌঁছে দিতে পারেনি। এবং আমরা ধন্যবাদ জানাবো যে এবিপি আনন্দের যে প্রতিমা মিশ্রা বলে যে মহিলাটি যেভাবে ফাইট করেছে পুলিশের সঙ্গে, যেভাবে স্ট্রাগল করেছে, যেটা সত্যিকারে একটা আমাদেরকে অনেকটা অনুপ্রেরিত করে, উৎসাহিত করে যে একজন জার্নালিস্ট সে যদি ভারতবর্ষের একটা সত্য ঘটনাকে তুলে ধরার জন্য এতটা লড়াই করতে পারে, আর আমাদের রাজ্যের যিনি নেত্রী তিনি এত লড়াই করছেন বাংলার মানুষের স্বার্থে, দলের স্বার্থে, আমরা তার জন্য কেন পারবো না? এই প্রশ্নটা সবার কাছে প্রথমেই আমাদের এই প্রশ্নের সম্মুখীন হওয়া উচিত। আমি তাই অনুরোধ করবো যে দেখুন, এই সভাগুলিতে একটা বিষয় সবসময় আমরা দেখি, 10,000 লোক হলে একটা দিক, আর 20,000 লোক হলে আরেকটা দিক, 50,000 লোক হলে আরেকটা দিক। আমরা আমার নিজের বিধানসভাতে আমি বলি যে আমি একটা সময় বামফ্রন্টের সঙ্গে ছিলাম। আপনারা জানেন যে 2011 সালে আমরা তৃণমূল কংগ্রেসে আসি। সেই সময় ব্লক সভাপতি ছিলেন মানিক পাইক, তাকে খুন করে দেওয়া হয়েছিল, আমাদের দলের একটা অংশ খুন করে দিয়েছিল। এটা খুব পরিষ্কার হয়ে গিয়েছিল, তাদের নামে কেস হয়েছিল। পরবর্তীকালে আমাকে ব্লক সভাপতি করা হয়। আমি ব্লক সভাপতি হওয়ার পর আমরা প্রতিনিয়ত চেষ্টা করেছি, এই আজকে যেমন ফেরদৌসিদের আপনাদের সকলকে সঙ্গে করে নিয়ে একটা সভাতে পরিকল্পনা করছি। আমার ব্লকে 400 জন প্রথমে ব্লক কমিটির সদস্য করি, এবং পক্ষে বিপক্ষে সবাইকে নিয়ে। সেখান থেকে আর ফিরে দেখতে হয়নি আমাদের, কারণ আমরা মনে করি আমাদের একটা দলের একটা ট্রেন্ড আছে। কেউ কেউ বলে এই 15 জনের বেশি সদস্য করো না, 20 জনের বেশি সদস্য করো না। কিন্তু আমরা দেখেছি যে একজন সাধারণ কর্মীকে, দলের কর্মীকে যদি একটা ব্লক কমিটির সদস্য করা যায়, কি অঞ্চল কমিটির সদস্য করা যায়, কি তৃণমূল যুব কংগ্রেসের ব্লকের সদস্য করা যায়, সে নিজের থেকে মনে করে আমি একটা ব্লক কমিটির সদস্য, আমার একটা সম্মান আছে, ইজ্জত আছে, তাই আমার ভালো করে কাজ করতে হবে। এটা আমরা অনেক সময় লক্ষ্য করি। তাই আমরা মনে করি যে ঠিক এইভাবে আমরা কাজ করতে করতে আমাদের বিধানসভা সম্পর্কে অনেকে বলে রিগিং, ছাপ্পা, অনেক কিছু বলে। আমি খুব গর্ব করে একদম বুক ঠুকে বলছি যে আমাদের সোনারপুরের অফিসাররা যায়, বারুইপুরের অফিসাররা যায় আমাদের ওখানে ভোট করতে। সারা দক্ষিণ 24 পরগনা জেলায় অন্যান্য বেশ কিছু একেবারে নিরপেক্ষ যে সমস্ত ব্লকগুলি, বিধানসভাগুলি ভোট হয়, আমারও বিধানসভা ঠিক তেমনি করে ভোট হয়। এবং সেই নিরপেক্ষ ভোট করেও এটা জাদু নয়, কিছু নয়, এটা আমাদের নিজেদের দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ লড়াই। সবাই মিলে একসঙ্গে লড়াই করার ফল হিসেবে আমরা কিন্তু গত লোকসভা নির্বাচনে শুধু আমার বিধানসভা থেকে 1,44,000 ভোটে আমরা লিড করেছি, যেটা বাংলার কোনো বিধানসভাতে লিড করতে পারে। আজকে সোনারপুর উত্তর বিধানসভা আমি মনে করি একটা আমাদের এই জায়গাটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্ব। সোনারপুর মানে আমাদের কাছে একটা অন্য হেরিটেজ, সোনারপুর মানে আমাদের কাছে অনেক বড় চাওয়া পাওয়া এরকম মনে হয়। সেই সোনারপুর বিধানসভাতে আমাদের দলীয় কর্মীরা যারা আছে তাদের আরো বেশি অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে কাজ করতে হবে, নিজেদের আরো বেশি সক্রিয়তা বাড়াতে হবে। এবং বিশেষ করে সোনারপুর, বারুইপুরকে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টি তারা বিভিন্নভাবে চেষ্টা করবে। আপনারা দেখবেন যে যখন এই বিহারের নির্বাচন, আপনার 10ই নভেম্বর সম্ভবত ভোট গণনা হবে, এই 10ই নভেম্বরের পর দেখবেন বিজেপি সর্বশক্তি দিয়ে সারা দেশের নেতা নাগরিক, ওদের মন্ত্রী যা আছে, চিফ মিনিস্টার যা আছে, সবাইকে নামার চেষ্টা করবে, এবং সঙ্গে সঙ্গে কোটি কোটি টাকা দিয়ে গরু ছাগলের মতো কেনার চেষ্টা করবে। আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমাদের শপথ নিতে হবে, প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমাদের আদর্শ, আমাদের সবকিছু হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি অক্লান্ত পরিশ্রম করছেন একটা বাচ্চা বয়সে। আমি এই করোনার সময় আমি লক্ষ্য করেছি যেভাবে ডিজিটালের মাধ্যমে সারা বাংলাকে একত্রিত করা, সারা বাংলার যুব সমাজ থেকে শুরু করে আমাদের দলকে সংগঠিত করা,
যেটা একটা অন্যতম নজির। তাই তাদের মাথাটা যদি উঁচু করাতে হয় এবং তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি মুখ্যমন্ত্রী করাতে হয়, তাহলে আমাদের প্রতিটি ইঞ্চিতে ইঞ্চিতে আমাদের লড়াই করার মানসিকতা আমাদের তৈরি করতে হবে। এবং বিশেষ করে সোনারপুরের মাটিতে একটা অংশের মানুষ যারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে, বিভ্রান্ত করে, এখানে নাকি বিজেপি শক্তিশালী, এখানে নাকি সিপিএম এর লোকজন নাকি শক্তিশালী, তাদের মুখে ঝামাকালি ঘুষে দেওয়ার জন্য আমাদের সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। সেই ব্রতটা কিন্তু আজকের এই সভা থেকে যদি আমরা নিতে পারি, তবেই আমরা কিন্তু নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো। এবং 14 তারিখে এমন মিছিল, এমন র্যালি আমাদের করতে হবে, বিরোধীদের বুকে কাপড়টা ধরিয়ে দিতে হবে। বিরোধীরা বুঝতে পারবে এই এই বিধানসভা এলাকায় আমাদের অস্তিত্ব আছে বলে খুব বেশি নেই। সেই মানসিকতা তৈরি করতে হবে। কারণ যখন বড় গ্যাদারিং, বড় জমায়েত, বড় র্যালি হয়, তখন যারা দোদুল্যমান আছে, আমরা 3টে সাইডের লোক তো আমাদের থাকে, এক পক্ষে, এক বিপক্ষে, আর এক দোদুল্যমান। আমরা যখন সার্ভে করি এইভাবেই তো করি। দেখবেন যত বেশি মানুষ এই র্যালিতে সংগঠিত হবে, যারা দোদুল্যমান আছে তারা অনেকটা বেশি দেখবেন আমাদের দিকে ঢলে পড়বে। আমার একটা নিজের অভিজ্ঞতা বলি, গত কয়েকদিন আগে আপনারা ফেসবুকে দেখেছেন যে আমরা সাতগাছিয়া বিধানসভাতে তৃণমূল যুব কংগ্রেসের ব্যানারে একটা র্যালি করেছিলাম। এবং ওখানে তৃণমূল যুব কংগ্রেসটা ছিল না, এতদিন ছিল না। এবার এমপি সাহেবের সঙ্গে কথা বলে আমরা গত 4-5 মাস আগেই, কোভিডের আগে, আমরা যুব কংগ্রেসটা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি। এবং আমি অবাক হয়ে গেছি যে একটা র্যালিতে তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্বে অন্তত 20 থেকে 25,000 মানুষ হয়েছে। আমাদের অসাধ্যের কিছু নেই, আমরা যদি একটুখানি নিজেরা উদ্যোগ নিয়ে গ্রহণ করতে পারি। আমার অনেক বয়স্ক সিনিয়ররা আছে, তারা আমার থেকে অনেক রাজনৈতিকভাবে অনেক বোঝে, অনেক তাদের জ্ঞান ধারণা, তাদের জ্ঞান অনেকটা বেশি। আর আমার যুব সমাজের ছেলেরা যারা আছে, আমি তাদেরকে বলবো যে আমাদের অভিভাবকরা আমাদের যথেষ্টভাবে আজকের একটা শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দিয়েছে। যারা বামফ্রন্টের সময় লড়াই করেছে তারা জানে কি কঠিন লড়াই তাদের লড়তে হয়েছে, কঠিন পরিস্থিতির মোকাবিলা তাদের করতে হয়েছে। অনেকে কেস খেয়েছে, অনেকে জেলে গিয়েছে, অনেকে রক্ত ঝরিয়েছে, অনেকে প্রতিবেশী হারিয়েছে। আর আজকের আমরা যারা যুব সমাজের মধ্যে কাজ করছি, তারা কিন্তু আমরা একটা সোনার চামচ গালে দিয়ে এসেছি। কারণ আমরা 11 বছর ধরে, 9 বছর ধরে আজকের কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমতায়, শাসক দলে থাকা আর বিরোধী দলে থাকা, এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। তাই ক্ষমতাটাকে ধরে রাখতে গেলে, পজিশনটাকে ধরে রাখতে গেলে সুযোগটাকে সদ্ব্যবহার করতে হয়। এটা আমার রাজনৈতিক অভিজ্ঞতার মধ্যে দিয়ে বুঝেছি। আজকের আপনি যে সময়টা দেবেন, যে শ্রমটা দেবেন, আপনি যদি কোনোদিন বিরোধী দলে চলে যান, তার থেকে 30 গুণ সময় দিলেও কিন্তু এই সুযোগটা কিন্তু আপনি কখনো পাবেন না। আমি সেই কারণে সঠিকভাবে ইউটিলাইজ করে আমি আজকের যারা এখানে উপস্থিত হয়েছেন, আমাদের তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা আছেন, তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছেন, এবং বিশেষ করে আমাদের যারা কাউন্সিলররা হচ্ছে, তারা আগামী দিনে হয়তো অনেকেই সুযোগ পাবেন, এক্ষেত্রে কোনো সন্দেহ নেই। স্বাভাবিক কারণে দল আছে বলে আজকের আমরা কেউ এমএলএ, আজকের কেউ কাউন্সিলর, আজকের কেউ চেয়ারম্যান, আজকের কেউ প্রধান, আজকের কেউ পঞ্চায়েত সমিতি। দল যদি না থাকতো আমাদের কোনো অস্তিত্ব থাকতো না। তাই আমি সকলকে অনুরোধ করতে চাই যে সারা দেশ জুড়ে যে অরাজকতা, যে বিশৃঙ্খলা চলছে, নরেন্দ্র মোদী সরকারের নেতৃত্বে গোটা দেশ জুড়ে যে দাঙ্গা চলছে, গত 9 বছরে, গত 6 বছরে 516টা দাঙ্গা ইতিমধ্যে সংগঠিত হয়েছে, যেটা স্বাধীনতার পরে যত সরকার এসছে এই ধরনের অপদার্থ সরকার ভারতবর্ষের মানুষ কখনো দেখেনি। স্বাধীনতার পরে সবচেয়ে বেশি ভারতীয় সেনা খুন হয়েছে পাকিস্তানের হাতে। আর আরেকটা লক্ষ্য করুন, যতগুলো প্রতিবেশী দেশ আছে, প্রত্যেকটা দেশ, ভুটান বলুন, নেপাল বলুন, মায়ানমার বলুন, শ্রীলঙ্কা বলুন, পাকিস্তান বলুন, বাংলাদেশ বলুন, কারোর সঙ্গে আমাদের দেশের সরকারের সুসম্পর্ক নেই। প্রতিনিয়ত আমাদের দেশটাকে বিদেশের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে চক্রান্ত, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো বিক্রি করে দেওয়া হচ্ছে চক্রান্ত, বেকার যুবক মারার যে চক্রান্ত, এই বিষয়গুলো নিয়ে আমাদের মানুষের কাছে যেতে হবে। কারণ ইতিমধ্যে প্রায় 11খানা রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি হয়ে গেছে, যেখান থেকে যুব সমাজের কাজ হবে। গোটা দেশে, দেশ জুড়ে ধর্মীয় ভাবাবেগ তৈরি করে জাতপাতের কথা বলে ওদের যে 56টি গণসংগঠন আছে, প্রত্যেকটা সংগঠন যারা ইতিমধ্যে বাংলাতেও নেমে পড়েছে, সারা দেশ জুড়ে বিভিন্ন অরাজকতা তৈরি করছে। আমাদের পাড়ায়, আমাদের গ্রামে, ওয়ার্ডে কিন্তু অলরেডি ওরা ঢুকে পড়েছে, এটা আমরা অনেকে বুঝতে পারছি না। আমি গত পরশুদিন রাত 11টার সময় যাচ্ছি, দেখলাম আমার বিধানসভাতে রাত 11টার সময় একটা স্টিকার লাগানো গাড়ি বিজেপির লোকটির জন্য ঘুরছে। ধরে জিজ্ঞাসা করতে বলে 4 জন লোক ছিল, আমরা মুরজায় নামিয়ে দিয়ে এসেছি। তাহলে বুঝুন, আমার বিধানসভা এলাকায়, যেখানে এত সংগঠিত এলাকা, সেখানে যদি তারা যায়,
তাহলে প্রত্যেকটা বিধানসভাতে ইতিমধ্যে ভিতর থেকে কিন্তু তারা কাজ শুরু করে দিয়েছে। আরএসএস এর লোকেরা আসবে, ওদের একটা মিডিয়া সেল আছে, ওদের একটা, আমাদের যেমন এই আইপ্যাকের লোকেরা কাজ করছে, ওদের কিন্তু একটা সেল কাজ করছে, ওদের টিম অলরেডি নেমে পড়েছে। এটা হয়তো আমরা অনেকে বুঝতে পারছি না। আমাদের একটু সবাইকে চোখ কান খোলা রেখে এগোতে হবে। যতটা ভালো আছে তার চাইতে আরো বেশি ভালো করতে হবে। আত্মতুষ্টির কোনো জায়গা নেই। আমরা একটু সব নেতৃত্বকে বলবো, জিজ্ঞাসা করলে বলবে আমাদের সব খুব ভালো আছে, আমরা অনেক ভোটে জিতবো, কিন্তু ভালোটাকে আরো বেশি ভালো করে দেওয়া যায়, করা যায়। তার জন্য কিন্তু আমাদের কোনো খামতি রাখলে চলবে না। আজকে অক্টোবর মাস চলছে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 6টা মাস আমাদের হাতে আছে। এই 6টা মাস আমাদের যদি যুদ্ধের আগে যুদ্ধ না জয় করতে পারি তাহলে কিন্তু কখনো হবে না। যুদ্ধের আগে যুদ্ধকে জয় করা উচিত। ভোটের 2 মাস যদি আগে আমরা না বলতে পারি যে আমার বিধানসভায় আমি এত ভোটে জিতবো, তাহলে 5 বছর ধরে কাজ করে আমরা কি করলাম? 365 দিন 65 জন মানুষের সঙ্গে থেকে আমরা কি করলাম? আমাদের একটা অ্যাসেসমেন্ট তৈরি করতে হবে। ভোটের 2 মাস আগে অন্তত আমরা গর্ব করে বুক ঠুকে বলবো যে সোনারপুর উত্তর বিধানসভাতে আমরা এত ভোটে লিড করব, যত বাধা আসুক, যত বিঘ্ন আসুক, কোনো বিঘ্নকে আমাদের সামনে আটকাতে পারবে না। আমি আশা করি সেই মানসিকতা নিয়ে আপনারা এগোবেন। আর আমাদের একবার বুথ ধরে ধরে টার্গেট করে প্রত্যেকটা বুথের কর্মীদের আমাদের বের করতে হবে। 14 তারিখের মিছিল ঐতিহাসিক মিছিল, জনজোয়ার, জনপ্লাবন হবে। গতকাল আপনারা দেখেছেন যে আমাদের জেলায় ফলতাতে একটা মিছিল হয়েছে, দুর্দান্ত মিছিল করেছে ওরা, জাহাঙ্গীর মিছিলটা করেছে। যেখানেই মিছিল হচ্ছে সেখানেই জনজোয়ার। আমরা কিন্তু এতদিন রাজনীতি করছি, আমাদের এই 2009 সাল থেকে যদি 2020 সালে ধরি, এত মানুষ কিন্তু বেরোতে দেখিনি, কেন জানি না, স্বতঃস্ফূর্ত ভাবে। আর বিশেষ করে যুব সমাজের ছেলেদের আমরা সবচেয়ে বেশি লক্ষ্য করছি এই নির্বাচনের আগে, যেটা আমরা লোকসভাতে আমরা দেখি, এটা কিন্তু স্বতঃস্ফূর্ততা, আমাদের যুব সমাজের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা যেটা লক্ষ্য করছি, ছাত্রদের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করছি, তৃণমূল কংগ্রেসের কর্মীদের একটা লড়াকু মনোভাব যেটা আমরা লক্ষ্য করছি, যেটা কিন্তু বিগত লোকসভা নির্বাচনে আমরা দেখি। কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমাদের আত্মতুষ্টির কোনো জায়গা নেই। এটা আমাদের সকলকে মাথায় রাখতে হবে। এবং সেই মানসিকতা, বিশেষ করে গ্রামীণ এলাকা যেগুলো আছে, এই কৃষি বিলটাকে নিয়ে বেশি বেশি করে প্রচার করতে হবে। যে সর্বনাশা বিল স্বাধীনতার পরে কোনো সরকার নিয়ে আসেনি, এবারে কিন্তু কেন্দ্রীয় সরকার নিয়ে এসছে। শ্রম বিলটাকে নিয়ে আমাদের প্রচার করতে হবে। 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা ডিউটি, ইউনিয়নের কোনো অধিকার থাকবে না, লোকাল সরকারের কোনো অধিকার থাকবে না, কোম্পানির লোকেরা, শিল্পপতিরা যেটা ইচ্ছে সেটা করবে। এটাকে মানুষকে বোঝাতে হবে। শিক্ষায় যে গৈরিকরণের যে ব্যবস্থা, যেটা স্বাধীন ভারতবর্ষে কেউ কখনো নিয়ে আসেনি, সেই বিলটা অলরেডি পাশ করেছে। এবং বিশেষ করে এর বিরুদ্ধে যারা প্রতিবাদ করেছে, তৃণমূল কংগ্রেসের 2 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। আপনারা জানেন মোট 8 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। সারা রাত ধরে তারা ধর্ণা দিয়েছে। একদিকে সংসদের ভিতরে লড়াই, আরেকদিকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাস্তায় নেমে লড়াই করছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই কোভিড-19, 60-65 বছর বয়স, কিন্তু সেটাকে উপেক্ষা করে গতকালকে তিনি রাস্তায় নেমেছে, র্যালি করছেন। তাই প্রত্যেক এই সময়কালে এই কর্মসূচিগুলো আমাদের কাছে অত্যন্ত ইম্পর্টেন্ট ইস্যু। সেই ইস্যুগুলো নিয়ে আমাদের এগোতে হবে। ইতিমধ্যে আমাদের দল ঘোষণা করেছে, আপনারা জানেন, গতকাল বেলা 2টো থেকে 4টে সারা পশ্চিম বাংলার যত ব্লক আছে, যত মিউনিসিপ্যালিটি আছে, প্রত্যেকটা জায়গায় প্রতিবাদ মিছিল সংগঠিত হয়েছে। আগামী 12 তারিখের মধ্যে প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা বিধানসভায় তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন হবে। আমরা গতকালকে সেই সভাটাও করেছি। ফলে দল কিন্তু কোনোভাবে, এতটুকু দলের মধ্যে কোনো ঘাটতি, কোনো দুর্বলতা, কোনো খামতি নেই। অলরেডি নির্বাচন শুরু হয়ে গেছে। এবং বিজেপিও দেখবেন গতকালকে সারা রাজ্যে কৃষি বিলের সমর্থনে তারাও কোথাও কোথাও মিছিল করেছে। তাই আমি সকলকে অনুরোধ করব যে আপনারা সেই মানসিকতা তৈরি করুন। সোনারপুর উত্তর বিধানসভাতে আপনারা যথেষ্ট দক্ষ, কারণ আমরা গ্রাম বাংলায় যা রাজনীতি করি, আমাদের যে স্ট্রেংথ লাগে, যে শক্তি লাগে, তার চাইতে অনেক শক্তি আপনাদের লাগে। অনেক কষ্ট করতে হয় আপনাদের। শহরের লোকের দেখে বোঝা যায় না সে তৃণমূল কংগ্রেসে ভোট দেবে না বিজেপিতে বা কংগ্রেসে ভোট দেবে, তাদের বোঝা বড় তাই। আর এখানে দেখবেন দুটো দল আছে বিজেপির সঙ্গে নেই, তারা অনেক ভাব দেখাচ্ছে। একটা হচ্ছে কংগ্রেস আর একটা হচ্ছে সিপিএম। বামফ্রন্ট যেখানেই মিছিল করছে দেখবেন ওদের সঙ্গে কোনো যুব সমাজের ছেলেরা নেই। কতগুলো ভাম এক জায়গায় হবে, হয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গালাগালি, তালাতালি, যা যা করার সে টিভিতে বসুক, টেলিভিশনে বসুক, আর যেখানে বসুক তারা এই কাজটা করবে।
আর মিছিল করতে হলে 20টা 50টা লোক এনে গুড়িয়ে গাড়িয়ে তৃণমূল কংগ্রেসের গালাগালি দেওয়া ছাড়া দ্বিতীয় কোনো তাদের রাস্তা নেই। আর কংগ্রেসের আমি আজকে দেখলাম যে সাতগাছি একটা কংগ্রেসের মিছিল বার করেছে 7 জন লোক, 7 জন লোক নিয়ে মিছিল করছে। এতে লজ্জা শরম কিচ্ছু নেই, বেহারা সাবমেরিনের মতো সারাদিন ভর জলের ভিতর থাকে আর জলের ভিতর থেকে মাঝে মধ্যে ভেসে ওঠে। এই হচ্ছে এদের কাজ, শ্বাস নিঃশ্বাস নেওয়ার জন্য। এই দুটো অপদার্থ দলের যে লোকজনগুলো আছে আপনারা দেখবেন এরা বিজেপি কি ভোট দেবে, এরা নাম কস্তে আছে, এরাও পার্সেন্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এরা সামনে নাচানাচি করছে কিন্তু পিছন থেকে বিজেপিকে শক্তিশালী করবে। আর এদের যে লোকজনগুলো আছে দেখবেন সিপিএম এর পার্টি অফিসের আশেপাশে ঘুরছে, তাদের ভালো করে লোক দিয়ে জিজ্ঞাসা করবেন যে এখানে ঘুরছি না কি আছে, ভোটটা দেবো বিজেপিতে। তাদের ধারণা এইটা যে আগে তৃণমূল কংগ্রেসকে হারাই, পরে বিজেপির সঙ্গে লড়াই করবো। তাই এই সমস্ত শক্তির বিরুদ্ধে কিন্তু তৃণমূল কংগ্রেসকে লড়তে হবে। এই মানসিকতা নিয়ে 14 তারিখে আমি অনুরোধ করবো ফেরদৌসির সঙ্গে, আমি একদম সম্পূর্ণ একমত। যদি আমরা 30,000 লোক সেদিন যদি সোনারপুরের রাজপথে বের করতে পারি, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যে লোকসভাতে যা রেজাল্ট করেছেন তার 1.5 রেজাল্ট আপনারা এই উত্তর বিধানসভায় করতে পারবেন, কোনো বাধা আমাদেরকে আটকাতে পারবে না। তো আমি নজরুল ভাইকে বলছিলাম যে অন্তত 1,500 ফ্ল্যাগ স্টিক লাঠি মিছিলের মতো হবে, বর্ণাঢ্য হবে। তার জন্য যা যা প্রস্তুতি নিতে হবে, আরো কিছু বর্ণাঢ্য করা যায় কিনা এই র্যালিটাতে, তার জন্য যা যা প্রিপারেশন সেটাকে নিতে হবে। মানুষ দেখবে যে তৃণমূল কংগ্রেস প্রতিবাদে মুখরিত হয়েছে, সংগঠিত হয়েছে। সেই বিষয়টাকে মাথায় দিয়ে আজকে ধরুন 5 তারিখ, আজ 5 তারিখ, আর মাত্র সব মিলিয়ে 8 দিন আমাদের হাতে টাইম আছে। 9 দিনের মাথায় মিছিল, 8টা দিন ধরে প্রত্যেকটা ওয়ার্ডে বুথে যার যেখানে স্ট্রেন্থ আছে, বুথ কমিটি বসানো, অঞ্চল কমিটি বসানো, ওয়ার্ড কমিটি বসানো, ব্লক কমিটি বসানো, বিধানসভা কমিটি বসানো, তৃণমূল যুব কংগ্রেসের যারা আছে তাদের দিয়ে একটা ব্যাপক প্রচার সংগঠিত করা, গাড়িতে প্রচার করা, একদম কাছাকাছি গিয়ে সেই কাজগুলো যদি আপনারা সকলে মিলে করেন তাহলে দেখবেন আমরা অনেক ভালো জায়গায় পৌঁছে গেছি। আশা করি সবাই মিলে সেই মানসিকতা নিয়ে আমরা ইতিহাস তৈরি করব সোনারপুরের মাটিতে। স্বাধীনতার পরে যত র্যালি হয়েছে, যত মিছিল হয়েছে সোনারপুরে, সব মিছিলগুলোকে আমরা ওভারটেক করি, আমরা যেন একটা নতুন রূপের সোনারপুর উত্তর বিধানসভা এগোতে পারে, সেই মানসিকতা নিয়ে আপনাদের সকলকে এগোনোর জন্য অনুরোধ করে আমি করজোড়ে অনুরোধ করছি। এই লড়াইটা আমাদের সকলের বাঁচার লড়াই, সকলের সম্মানের লড়াই, এবং এই মিছিলটা আগামী দিনে উত্তর বিধানসভার 2021 সালে রিহার্সেল হিসেবে ধরে নিয়ে আমাদের এগোতে হবে। সেই মানসিকতা নিয়ে সকলে এগোবেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে নমস্কার, প্রণাম, সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। হ্যালো, ধন্যবাদ আমাদের প্রিয় নেতা, আমাদের সবার প্রিয় বিধায়ক শওকত মোল্লা সাহেব, আমাদের জেলা যুব সভাপতি। তার মূল্যবান এবং খুবই মূল্যবান, এবং আমরা এতক্ষণ ধরে অনেক কথা বলছিলাম। দাদার বেশ কিছু বিষয় আমার মনে হয় আমাদের পরিষ্কার হয়ে গিয়েছে, কিভাবে আমরা এখন থেকে যদি সংগঠিত করতে পারি, আমাদের বুথ পর্যায়ে গিয়ে যদি আমরা আমাদের লোকগুলোর সাথে আলোচনা করতে পারি, তাহলে দেখবেন প্রচুর মানুষ কিন্তু যথেষ্ট আগ্রহ প্রকাশ করে। কিন্তু আমরা কোনোভাবে হয়তো ভাবি বললে হয়তো আসবে না বা কিভাবে যাবে, এইসব না ভেবে আপনারা এখন থেকেই ঝাঁপিয়ে পড়ুন। হাতে যে কটা দিন সময় আছে, সেই কটা দিনের মধ্যে আমরা কিন্তু এই টার্গেটে পৌঁছে যেতে পারবো। দাদার এই বক্তব্য আমাদের খুবই অনুপ্রাণিত হয়েছি। আশা করি আমরা তার এই মূল্যবান পরামর্শ এবং যে ঐতিহাসিক মিছিল আমরা করতে যাচ্ছি, সেটা আমরা সমর্থ হতে পারবো। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, এবং ভালো থাকবেন। আগামী দিনে আমাদের মিছিলে দেখা হবে, এবং সেই মিছিলে আপনারা সবাইকে আমার আগাম শুভেচ্ছা এবং শারদীয়ার আগাম শুভেচ্ছা জানিয়ে আমরা সবার কাছ থেকে শেষ করছি।